আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শোনো জীবনের গল্প এই চ্যানেলে আপনাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি। ইউটিউবে অসংখ্য গল্প কাহিনী পাওয়া যায়, যেগুলোর বেশিরভাগই কেবল লেখকদের কল্পনা বা মন গড়া সৃষ্টি। কিন্তু আমি এই চ্যানেলটি তৈরি করেছি একেবারেই ভিন্ন উদ্দেশ্যে, বাস্তব জীবনের সত্যিকারের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই চ্যানেলের প্রথম ভিডিওটি তৈরি করা হয়েছে আমার নিজের জীবনের এক বাস্তব করুণ কাহিনীকে কেন্দ্র করে। আমার বিশ্বাস, বাস্তব গল্পের শক্তি সবসময় কল্পনার চেয়েও গভীরভাবে হৃদয়কে স্পর্শ করে যায়। আপনাদের জীবনেও যদি এমন কোনো বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে যা আপনি চান আমি গল্প আকারে উপস্থাপন করি, তাহলে কমেন্টে জানাতে পারেন। কে জানে, হয়তো পরবর্তী গল্পটি হবে আপনার ওই জীবনের সত্য কাহিনী থেকে। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনায় ফেরা যাক। জন্ম থেকেই কিছু বাচ্চা আছে যারা অভাগা হয়েই জন্মায়, তাই আজকের এই গল্পের নামটি অভাগার ভালোবাসা দিয়েই তৈরি করা হয়েছে। চলুন শুরু করি আজকের গল্প। এই গল্পে আমি নিজের নামটি আড়ালে রাখছি, ছদ্মনাম ব্যবহার করছি, কেননা আমি সবসময় নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করি। আমার বয়স তখন আনুমানিক 6 কি 7 হবে। জীবনের ত্যক্ত অভিজ্ঞতা তখন থেকেই শুরু। জীবনটার আসল মানে তখন না বুঝলেও অবহেলা কিংবা অত্যাচার সেই সময় থেকেই উপলব্ধি করতে পারতাম। যা হোক, জন্মসূত্রেই সবাই লেখক হিসেবে জন্মগ্রহণ করে না। কিছু কিছু মানুষ নিজের ভেতরে লুকিয়ে রাখে অজস্র কথা, যা সে কাউকেই বলতে পারে না, কেননা তার কথা শোনার মতো হয়তোবা কোনো মানুষই থাকে না। মাত্র 10 কি 12 বছর বয়সেই আমি ফেসবুকে আকর্ষিত হই। সময়টা তখন সেই পূর্বের সোনালী যুগ ছিল। চাইলেই সকলের হাতে স্মার্টফোন পাওয়া যেত না। বাটন ফোনের মাধ্যমেই সূত্রপাত ঘটে আমার অনলাইন যাত্রার। কেন বলছি কথাগুলো, সামনে বুঝতে পারবেন। যা হোক, এভাবেই নিজের কথাগুলো কেবলমাত্র ফেসবুকেই লেখালেখি করায় সীমাবদ্ধ থাকত। কখনোই মানুষের কর্ণপাত হতো না, কারো কানের কাছে গিয়ে কখনো নিজের কথাগুলো বলতে পারতাম না। কালের ব্যবধানে সময় যাচ্ছে, বয়সও বাড়ছে। 14 বছর বয়সেই আমাদের গ্রাম বাংলায় তখন স্মার্টফোনের আবির্ভাব হয়। আমার বাবাও একটা ছোট্ট মোবাইল কেনে। সেই মোবাইলেই প্রথম আমার ফেসবুক পেজের যাত্রা শুরু হয়। বাংলাদেশে তখন প্রথম ফেসবুক পেজের আবির্ভাব ঘটে। সেই সময় আমি নিজের কথাগুলো ফেসবুকে লিখতে আরম্ভ করি। হঠাৎই একদিন আমার একটা পোস্ট ভাইরাল হয়ে যায়। সেটা ছিল পারিবারিক বিষয়ে কিছু কথা। সেই পোস্ট ভাইরাল হওয়ার পরেই আমার পেজটা র্যাঙ্কে উঠে যায়, হাজার হাজার ফলোয়ার হতে আরম্ভ করে। তখন আমার লেখালেখিতে যেমন মানুষ প্রশংসায় ভাসিয়ে দিত, তেমনি মানুষ হিংসায় জর্জরিত হতো। সময় গড়িয়ে যাচ্ছে, আমিও দিন দিন প্রাপ্তবয়স্ক হতে আরম্ভ করি। এদিকে লেখালেখিতে আমার হাতটাও বেশ সুন্দর হতে আরম্ভ করে। আমার লেখা বেশ কিছু কথা মানুষ পছন্দ করতেও আরম্ভ করে। যদিও আমার বয়সের তুলনায় লেখাগুলো ছিল বেশ অন্যরকম। এতটুকু বয়সের ছেলের এতটা আবেগ, এতটা অনুভূতি হয়তোবা মানায় না। যা হোক, লেখা মানুষের পছন্দ হওয়ায় অনেক ব্যক্তি আমাকে ইনবক্সে নক করতেন, কমেন্ট সেকশনে আমার প্রশংসায় পঞ্চমুখ হতেন। এভাবেই 9-6 হতে হতে আমার ফেসবুক পেজটি 1 মিলিয়ন ফলোয়ার অতিক্রম করে। ঘটনার সূত্রপাত এখান থেকে। ঘটনার মাঝখানে আরেকটি কথা বলে নিই। মানুষের জীবন কোনো সিনেমা নয় যে চাইলেই 3 ঘন্টার মাঝে জন্ম থেকে মৃত্যু সকল কিছু উত্থাপন করা যাবে। আমি এখানে সবকিছু ডিটেলে না বললেও
মূল কথাগুলো বলছি যাতে আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পারেন। চলুন ঘটনায় ফিরি। এভাবেই চলছিল জীবন। অনেকেই কমেন্টস করতেন, ইনবক্স করতেন, কিন্তু কারোর সাথে খুব একটা কথা হতো না। হঠাৎই ঘটে এক আপত্তিকর ঘটনা, যা ছিল একদমই অপ্রত্যাশিত। একদিন একটা মেয়ে আমাকে মেসেজ করে ইনবক্সে। আইডিটার নাম ছিল সঞ্চিতা স্মৃতি। আমি বেশ অবাক হয়েছিলাম, তার মেসেজে নয় বরং তার বাচন ভঙ্গিতে। এমন একটা মেসেজ করেছিল যা আমার কলিজাটাকে একদম নাড়িয়ে দিয়েছিল। ছোট থেকে যে আমি একটা ত্যক্ত অভিজ্ঞতার শিকার, অবহেলা, বকাঝকা, মারধর এসবে বড় হয়েছি, সেখানে সেই মেয়েটি যেন আমার দুঃখটা কিছুটা লাঘব করে দেয়। সে আমাকে বলে, দেখো তোমার এই লেখায় অনেকই প্রশংসায় পঞ্চমুখ। লেখার মাধুর্যতা, সৌন্দর্যতায় অনেকেই প্রশংসায় ভাসাচ্ছে তোমায়, কিন্তু এই লেখার মধ্যে যেটুকু যন্ত্রণা তুমি লুকিয়ে রেখেছ সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি। কেননা আমিও এই গল্পের শিকার। বুঝতে পেরেছিলাম সেই মানুষটা হয়তোবা আমার মতোই একজন অভাগিনী হবে। যাই হোক, চলছিল এভাবেই ওর সাথে কথাবার্তা। আমাদের 6 মাস কথা হয়। সম্পর্কের কোনো নামকরণ ছিল না। অচেনা হয়ে কথা বলছিলাম দুজন। কালের ব্যবধানে সময়ও গড়াতে আরম্ভ করে। 6টি মাস অতিবাহিত হওয়ার পর সেই আমাকে প্রথমবার প্রেম নিবেদন করে। আমিও জীবনের প্রথমবার প্রেমের প্রস্তাব পেয়ে বেশ একটা সংকুচিত হলাম না। একদম আনন্দে আত্মহারা হয়ে তা গ্রহণ করলাম। এভাবেই আমাদের সম্পর্কের সূত্রপাত হয়। সময়ের ব্যবধানে তখন আমার ফেসবুক পেজের ফলোয়ার প্রায় 2 মিলিয়ন ছুঁয়ে যাবে এমন। যা হোক, এভাবে চলতে থাকে খুব সুন্দর একটা সম্পর্ক। সম্পর্কে যাবার পর সে আমার যত্ন নিতে আরম্ভ করে আরও বেশি। খেয়াল রাখে, খাবার খাচ্ছে কিনা সময় মতো, ঘুমাচ্ছে কিনা সময় মতো, প্রত্যেকটা কিছু। আমারও বেশ ভালো লাগতে আরম্ভ করে, কারণ এগুলোরই তো অভাব ছিল আমার জীবনে। এখন তো সবকিছুই পাচ্ছি। বেশ ভালো যাচ্ছিল জীবন। এভাবেই কেটে যায় দীর্ঘ 1টি বছর। মজার বিষয় হলো, ওকে আমি তখনও দেখিনি, সেও আমাকে দেখেনি। এমনকি তার বাসা সম্পর্কে আমি জানতাম না। আমার ঘটনা শুনে অনেকেরই এরকম মনে হতে পারে, এ কেমন অদ্ভুত সম্পর্ক, এ কেমন অদ্ভুত মানুষ। কিন্তু আমি বরাবরই মানুষের আচার আচরণ, ব্যবহার, তার মনুষ্যত্ব, মানসিকতা এসবকেই গুরুত্বপূর্ণ মনে করে এসেছি। আমার কাছে এসব ইম্পর্টেন্ট না, সে দেখতে কেমন, তার পারিবারিক অবস্থান কেমন বা তার বাসা কোথায়। যাই হোক, 1টি বছর পরেই হঠাৎ একদিন সে আমার সাথে ঝগড়া শুরু করে দেয়, কোনো অপ্রত্যাশিত কারণ ছাড়াই। ঝগড়ার কারণটা যখন খুঁজতে গেলাম, তখন বুঝলাম তিনি আসলে আমার পেজটাকে নিয়ে সন্তুষ্ট নন। আমার এই পেজে অনেকেই এমন আপত্তিকর কমেন্টস করেন যা তিনি আসলে জেলাসি ফিল করেন, এবং ওনার মনে সন্দেহ জাগতে আরম্ভ করে যে আমি হয়তো বা ইনবক্সে কারোর সাথে কথা বলি ওনাকে ব্যথিত। যাই হোক, আমি কথায় তর্ক না করে আমার ফেসবুক পেজের পাসওয়ার্ডটাই ওনাকে দিয়ে দিই। অনেকে আমাকে বোকা, মাথামোটা বলতেই পারেন, কেননা এই যে জেনারেশনের মানুষ নর্মাল ফেসবুক পেজের পাসওয়ার্ড দেয় না, সেখানে কিনা আমি উক্ত পেজ সমেত, আবার যেখানে আমার ইউটিউবের এভিডেন্সও ছিল, সব কিছু সহ ফেসবুকের পাসওয়ার্ডটাই তাকে দিয়ে দিলাম। এটা বোকার স্বর্গে বাস করার মতোই। যাই হোক, কেন দিয়েছি শুনতে থাকুন। আসলে সে যখন আমাকে সন্দেহ করতে আরম্ভ করে, রাগারাগি করতে আরম্ভ করে, আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। সে যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার কি হবে তখন? আসলে যার যেটার অভাব থাকে সে সেটার কদর বেশ বুঝতে যাবে। আমার কাছে টাকা পয়সা, পপুলারিটি এসবের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার করা কেয়ারিং, তার করা শাসন, তার যত্ন, ভালোবাসা। ওগুলোর কাছে এগুলো নস্যি ছিল। তাই 7-5 না ভেবে পাসওয়ার্ডটাই দিয়ে দিয়েছিলাম। নিজের হনেস্টি
প্রমাণিত করার জন্য। যাই হোক, সে যখন ফেসবুকে ঢুকে দেখলো ওরকম হাজার হাজার টেক্সট আসে কিন্তু কাউকে খুব একটা রিপ্লাই করা হতো না, তখন সে বেশ আহ্লাদিত হতো, গর্ব করতো আমাকে নিয়ে। সে দিন দিন আমাকে আরো ভালোবাসতে শুরু করে, কারণ আমি তাকে ব্যতীত কোনো মেয়ের সাথেই কোনো ধরনের সম্পর্ক তো দূর, কথা অব্দি বলতাম না। এভাবে চলতে থাকে খুব সুন্দর সম্পর্ক, খুনসুটিতে ভরপুর। সবসময় কথা হতো, মাঝে মধ্যে অডিও কল, বাট কখনো কোনো প্রকার পিকচার আদান প্রদান হতো না, এমনকি ভিডিও কলও হতো না। ওকে আমি অনেক যত্ন করতাম, অনেক বেশি ভালোবাসতাম। এভাবে চলতে চলতে সম্পর্কের বয়স পেরিয়ে যায় 2টি বছর। এর মধ্যে আবার আমার শখের যে বিষয়গুলো ছিল, লেখালেখি করা, ইউটিউবে মোটিভেশনাল স্পিকার হিসেবে মানুষকে অনুপ্রেরণা দেয়া, সেই শখের জায়গাগুলো যেন রূপ নিতে আরম্ভ করে অর্থ উপার্জনের অন্যতম উৎস। সেগুলো আমার আয়ের উৎস হতে আরম্ভ করে। ইউটিউব থেকে, ফেসবুক থেকে মোটামুটি ৮০-৮৫ হাজার টাকা অনায়াসে চলে আসতো মাস শেষে। যা হোক, এ তো আরো সুন্দর। পারিবারিকভাবেও এখন আমি সকলের কাছেই প্রিয়। অর্থ দিতে পারছি, চাওয়া না চাওয়া প্রত্যেকটা ব্যক্তিকেই সহায়তার হাত বাড়াচ্ছিলাম। সকলের কাছে আমি প্রিয় হতে আরম্ভ করি। এদিকে আমার প্রিয় মানুষ, সে তো আরো খুশি আমার জন্য, কারণ তারও কোনো চাহিদা অপূর্ণ রাখতাম না। এভাবেই চলে। মাঝখানে আমার মা আমাদের এই সম্পর্কের বিষয় জানে এবং তার সাথে কথা বলতে চায়, এবং তার সাথেও মায়ের খুব একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কারণ আমাদের কোনো বোন ছিল না, তাই আমার মা বরাবরই মেয়ে পাগল ছিলেন। এই জন্য তাকে মেয়ের মতোই ভালোবাসতেন, যদিও আমার মা তাকে কখনো দেখেনি। যা হোক, সম্পর্কের পেরিয়ে যায় পুরো 3টি বছর। এবার আসেন একটা টুইস্টে আপনাদের নিয়ে যাই। ঘটনার একটা টার্নিং মোমেন্ট। হঠাৎ একদিন আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কথাবার্তা বন্ধ হয়ে যায়। পুরো 2 দিনের জন্য সে অফলাইন হয়ে যায়। তাকে কোনোভাবেই আসলে খুঁজে পাচ্ছিলাম না। সিমে কল করলেও পাচ্ছি না, লাইনেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম অদ্ভুত কাণ্ড তো এর আগে কখনো ঘটেনি বিগত 3 বছরের ভেতর। হঠাৎ কি হয়ে গেল? যা হোক, হতাশায় মরলাম 3টি দিন। 3 দিন পর সে আসলো, এসে আমাকে বলল, দেখো, এই সম্পর্ক রাখতে পারছি না। উত্তরে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে এমন? তিনি আমাকে বললেন, আমার মা বাবা এই বিষয়ে জেনে গেছেন এবং তারা রাজি না, এবং তারা চান না যে আমি তোমার সাথে সম্পর্ক রাখি। আমি আবার এমন ব্যক্তি ছিলাম, সম্পর্কে জড়াই না ঠিকই, কিন্তু যদি জড়িয়ে যায় তাহলে মৃত্যু অবধি লড়াই করে যাব, পিছু হাঁটব না। আমি তাকে বললাম, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। শুরুতে সে রাজি না হলেও এক পর্যায়ে সে তার মায়ের নাম্বার আমাকে দেয়। তার মাকে কল করার পর অনেক কষ্ট করে বুঝিয়ে গুছিয়ে ওর মাকে কনভিন্স করি। এক পর্যায়ে তিনি রাজি হন। ওর মা ছিল সংসারের মেইন, তাই ওর বাবাও রাজি হয়ে যায়। এইভাবেই সম্পর্কটা পূর্ণতার দিকে যাচ্ছিল। ওর মাকে আমি বলেছিলাম, আন্টি, আমি কিছুদিন পর আর্মি জবে আসলে ট্রেনিং প্রাপ্ত হব, এবং পাকাপোক্তভাবে জবটা হয়ে গেলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। সে অবধি আমাকে কিছুটা মাস সময় দিলে অনেক বেশি ভালো হয়। ওর মা আমাকে বললেন, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি না হয় চাকরিটা পাবার পরই বিয়ে করো। অগত্যা চলছিল জীবন আবারও সুন্দর করে। কি ভাবছেন, এখানে আবার টুইস্ট কিসের? চলুন এবার টুইস্টের সাথে আপনাদের মোলাকাত করানো যাক। সেদিনের পর ঠিক 2 দিন পেরিয়ে গেল। 3য় দিনের মাথায় তার আম্মু আমাকে কল করলো। আমি কলটা রিসিভ করে সালাম দিলাম। উক্ত জবাবে তিনি গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, আচ্ছা, তুমি কি আমার মেয়ের সম্পর্কে সবকিছু জানো? বলতে লাগলেন তিনি। উত্তরে আমি বললাম, সবকিছু বলতে আন্টি, আমি আপনার মেয়েকে তো কখনো দেখিনি এবং সেও আমাকে দেখেনি। আর ওর বিষয়ে আমি তেমন কিছুই জিজ্ঞেস করিনি। যতটুকু সে নিজে থেকে বলেছে ততটুকুই জানি।
তখন ওর আম্মু আমার বয়স জিজ্ঞেস করে। সেই সময় আমার বয়স ছিল ওই 20-এর কাছাকাছি, 20ই ধরি। তো তখন ওর আম্মু আমাকে বলে যে, আমার মেয়ে তো তোমার থেকে প্রায় 8 বছরের বড়। কি হলো, লেগে গেল না ঝটকা? এখানেই ক্ষান্ত না, শুনতে থাকুন। মোট কথা, তখন ওই মেয়ের বয়স 28 আর আমার হলো 20। যা হোক, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এত বছর হয়ে গেল তবে কি সে বিয়ে করেনি? তিনি তখন দিলেন আমাকে আরেকটা ধাক্কা। তিনি বললেন, ওনার মেয়ে প্রায় 9 বছর স্বামীর সংসার করেছেন, তারপর ওর ডিভোর্স হয়। ডাইভোর্সের কারণ জিজ্ঞেস করতে চাইলে ওর আম্মা আমাকে বলে, সে 9 বছরের ভিতরে কখনোই সন্তান সম্ভব হয়নি। মাতৃত্বহীন একটা নারী যে কখনো মা হওয়ার স্বাদ উপভোগ করতে পারবে না, কখনোই বাচ্চা জন্ম দিতে পারবে না। আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের নিকট একটা প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, এমন ছেলের সংখ্যা ঠিক কত হবে যে ছেলের বয়সের থেকে মেয়ের বয়স 8 বছর বড়, মেয়েটি ডিভোর্সি, সেপারেট প্রাপ্ত একটা নারী, এবং সে কখনো মা হতে পারবে না? এরকম একটা মেয়েকে আসলে কজন পুরুষ গ্রহণ করবে মন থেকে, কোনো স্বার্থ ছাড়া? কেননা এমন না যে ও দেখতে অনেক সুন্দরী, কারণ আমি তো ওরে দেখিনি। এমনও না যে তার বাবা অনেক প্রভাবশালী, টাকাওয়ালা, কারণ আমি তার পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেই জানি না। তাহলে আমি তাকে কেন অ্যাকসেপ্ট করলাম, তাই তো? ওই যে শুরুতে বলেছিলাম, মনে আছে? টাকা পয়সা, পপুলারিটি, এসবকে কুরবানি দিয়ে যেহেতু শুধু কেয়ারিং আর ভালোবাসার লোভে ওর প্রেমে আমি পড়েছিলাম, তাহলে এখন এসব ভিত্তিহীন নয় কি? আমি তার রূপ, সৌন্দর্য, টাকা পয়সা, বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন এইজটা কীরকম, এইসবকে খুব একটা আমলে নিইনি। আমি শুধু ওর কেয়ারিং, ভালোবাসা, এসবে অন্ধ ছিলাম। আর এগুলো পেলে আমার আর কিছুই লাগতো না, তাই আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, আমি না হয় তার আম্মুর কাছে আত্মসমর্পণ করে নিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম তাকে, কিন্তু আমার পরিবার কি তাকে কখনো মানবে? সে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল। ভেবেছিলাম বিষয়টা গোপন রেখেই কাজটা সেরে ফেলব, কিন্তু তার হলো কই। আমার মায়ের কান অবধি চলে গেল। আমার মায়ের কর্ণপাত হলো অনেকটা এরকম ভাবে যে, এরকম একটা বুড়ি মেয়েকে তোমার ছেলে বিয়ে করবে? যা হোক, পুরো সংসারের মধ্যে তখন অশান্তি বিরাজমান। পুরো পরিবারে যেন একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। কেউই রাজি হচ্ছিল না আমার সাথে ওই মেয়ের বিয়ে দিতে। সম্পর্কটা যেন প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। এক পর্যায়ে আমার পরিবার আমাকে বলে, তুমি দুটার যে কোনো একটা চয়েস করো, হয় পরিবারকে নয় ওই মেয়েকে, দুটোর একটাকে তোমার হারাতে হবে। আমিও তখন ওই মেয়ের ভালোবাসা এতটাই ডুবন্ত ছিলাম যে আমি এক বাক্যে বলে ফেললাম, প্রয়োজনে আমি পরিবার ছেড়ে দেব, দুনিয়া ছেড়ে দেব, জীবনকেও ত্যাগ করতে রাজি, কিন্তু আমি ওকে কখনো ছাড়তে পারবো না। আমি ওকেই ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। ওর হাত আমি কখনোই ছাড়তে পারবো না। অগত্যা এভাবেই চলতে থাকলো। পরিবারের এগেইনস্টে গিয়ে তার হাত ধরলাম, পরিবারের কাছে খারাপ হলাম, আত্মীয় স্বজনদের কাছে বাজে মন্তব্যের শিকার হলাম, অনেক কিছুই হলো জীবনে, তবুও তার হাত ছাড়লাম না। এভাবেই কেটে গেল প্রায় 2 সপ্তাহ। আমার এরকম অবস্থা দেখে এক পর্যায়ে আমার বাবা মা তাকে মেনেই নিল। রাগে আমাকে বলল, তোর জীবন, তোর সিদ্ধান্ত, তুই তো থাকবি, যাকে ইচ্ছে তাকে নিয়েই থাক। কি ভাবছেন সবকিছু পূর্ণতা পেয়ে গেল? তাহলে অভাগার ভালোবাসা কেন বলা হলো? শুনতে থাকুন। এমন কিছু অপেক্ষা করছে সামনে, যা হয়তো বা কল্পনারও অতীত। যা হোক, এভাবেই চলছিল সুন্দর সম্পর্ক। আমার পরিবারও রাজি, ওর পরিবারও রাজি। কিন্তু হঠাৎই ঘটে এক বিপত্তিকর ঘটনা, যা একদমই অপ্রত্যাশিত ছিল। যে মেয়েটা আমাকে এত পরিমাণে ভালোবাসতো যে আমার মৃত্যুর কথা শুনলে হাউমাউ করে কাঁদতো, আমার অসুস্থতায় যে ব্যক্তি দূরে থেকেও রাত সজাগ থাকতো, 2 চোখের পাতা এক করতে পারতো না,
যে মানুষটা আমার কণ্ঠ একদিন না শুনতে পারলে তার ঘুম হতো না, যে ব্যক্তি একবার আমার সাথে কথা না বললে আসলে ছটফট করতো গলাকাটা মুরগির ন্যায়, সেই মেয়েটি হঠাৎ করে যেন পরিবর্তন হতে আরম্ভ করল। আগের মতো আর কথা বলছে না। বুঝতে পারছিলাম কোনো একটা অজুহাত দেখিয়ে খালি অফলাইনে যেতে চায় বা আমাকে অফলাইনে যেতে বল, কিন্তু কোনো আসল কারণ, যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। কে বা জানতো সামনে আমার জন্য এত কিছু অপেক্ষা করছে। চলুন ঘটনায় একটা ব্যক্তিকে অ্যাড করা যাক। আমার একটা ফ্রেন্ড ছিল, নাম ফাহিম। আমাদের পাশের বাসাতেই থাকে সে। ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছি। আর্থিক দিক থেকে ও ছিল অনেকটাই অচল। ওর বাবা ছিলেন কৃষক এবং অনেক অসুস্থ। ইউটিউব থেকে উপার্জন করা যে অর্থ আমি মাস শেষে পেতাম তা থেকে প্রায় 10,000 টাকার মতো ওকে প্রত্যেক মাসই দিতাম, কোনো প্রকার স্বার্থ ছাড়া, একজন বন্ধু হিসাবে পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু এই ব্যক্তি যে মনে মনে আমার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার ছক কষতেছিল তা আমি জানতাম না। চলুন ক্লিয়ার করে বলা যাক। একদিন আমার বন্ধু আমার বাসায় আসে। তো হঠাৎ করে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। সে ওয়াশরুমে গেল তার ফোনটা শোকেজের উপর রেখে। এমন সময় ওর ফোনে একটা কল আসে। আমিও দৌড়ে গেলাম। হয়তো ভেবেছি ওর আম্মু কল করেছে, বলবো আমাদের বাসায়। কিন্তু গিয়ে এমন একটা দৃশ্য দেখলাম যা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখি সেই চিরচেনা নাম্বার, আমার গার্লফ্রেন্ডের নাম্বার। আমার গার্লফ্রেন্ডের নাম্বার থেকে ওর এখানে কল আসা অস্বাভাবিক কিছু হয়তো বা ছিল না, কিন্তু সেই নাম্বারটা যখন আমারই বন্ধু মাই ডিয়ার জান দিয়ে সেভ করে রাখে, তখন হয়তো বোঝার মতো আর কিছুই বাকি থাকে না। আমার জায়গায় থাকলে যে কেউ হয়তো বা বন্ধুর সাথে ঝগড়া করতো বা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ, কিন্তু আমি তার কোনোটাই করিনি। ঘর থেকেই বের হয়ে গেলাম, কারণ আমি ঘরে থাকলে বন্ধু ভাববে হয়তো আমি ওই কলটা দেখতে পেয়েছি, বুঝে যাবে যে আমি সব জেনে গেছি। কিন্তু আমি চাইনি। আমি বাহিরে চলে গেছি যাতে আমার বন্ধু ভাবে আমি জানিই না কিছু। যা হোক, এরপরেই চলতে থাকে তাদের সম্পর্ক। আমি জানি সবটাই, কিন্তু প্রকাশ করি না। ভিতরে ভিতরে আমি যেন ধ্বংস হতে আরম্ভ করি। আসলে কাকে কি বলবো? বেস্ট ফ্রেন্ড ছুরি মারলো পিছনে, গার্লফ্রেন্ড মারলো বুকে। কার ব্যথা কাকে গিয়ে বলবো? এভাবেই চলতে থাকে ওদের সম্পর্ক। আর ওরা দুজন আমার কাছে মিথ্যা বলতো, অথচ সত্য আমি জানতাম। আমার গার্লফ্রেন্ড প্রতিদিনই আমাকে মিথ্যা কেয়ারিং করতো, মিথ্যা অজুহাত দেখিয়ে চলে যেত। আমিও ভিতর ভিতর ভেঙে যেতে আরম্ভ করি, যার জন্য পুরো পরিবারের অ্যাগেইনস্টে গেলাম, সমাজের অ্যাগেইনস্টে গেলাম। সেই মানুষটা এরকম করছে, নিতে বেশ কষ্ট হতো। লক্ষ লক্ষ মানুষ যে আমার কথায় অনুপ্রেরণা পেত, যে আমার কথায় নতুন করে বাঁচতে শিখত, সে আমি যেন নিজেই ডিপ্রেশনের সাগরে ঝাঁপ দিচ্ছিলাম। ভাবতেই পারিনি যে জীবন এই পরিসরে আসবে কখনো। যা হোক, এখানেই কিন্তু শেষ নয়, কেবল ধ্বংসলীলা শুরু। এভাবেই আমার দুটি কলিজার মানুষ, খুব কাছের দুটি ব্যক্তি আমাকে ঠকাতে আরম্ভ করে, কিন্তু আমি সব জেনেও চুপ থাকি। কি বলবো, কাকে বলবো? যদি এই কথাগুলো বলি হয়তো তারা দুজনে আমাকে ছেড়ে চলে যাবে। যে মিথ্যে কেয়ারিংটাও পাচ্ছি সেটাও হয়তো বা পাবো না। কিভাবেই আসলে বেঁচে থাকতাম আমি? 4 বছরের সেই সম্পর্কের মুহূর্তগুলো কি এত সহজে ভুলে যাওয়া যেত? কি জানি, তা আমার বোধগম্য নয়। এভাবেই প্রায় 1টি মাস কেটে যায়। আমার আর্মিতে জয়েন করার আর মাত্র হাতে গোনা 4-5 দিন বাকি। তার আগের দিনই ঘটে যায় আরেকটা ঘটনা। আমার বন্ধু রীতিমতো আমার বাসায় এসেছিল। সেদিনও কাকতালীয় ভাবে ও আসলে একটা কাজে একটু বাইরে যায়, কিন্তু ফোনটা সেদিন বিছানায় রেখে যায়। সেদিন হঠাৎ করে কিউরিয়াস ছিলাম অনেক। আমি তার ইনবক্সটা চেক করতে থাকি, কোনো প্রকার সিমের মধ্যে মেসেজ আদান প্রদান হয় কিনা। SMS চেক করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি এমন সকল নোংরা কথাবার্তা
যা হয়তোবা সেদিন আমার ধৈর্যের বাঁধও ভেঙে দিয়েছে। শালীন এই প্ল্যাটফর্মে অশালীন কথাগুলো নাই বললাম, শুধু এতটুকু বলে রাখি, ওরা সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত ছিল, যেটা ওদের কথাবার্তায় স্পষ্ট ছিল। সেদিন আর নেওয়ার মতো ছিল না। তাই সেদিন ডিসাইড করলাম যে আমি আজকে আমার গার্লফ্রেন্ডকে সব কিছুই বলবো। আমার বন্ধু চলে যাওয়ার পর আমি ওনাকে কল করলাম। কল করার পর জাস্ট এতটুকু বললাম, কেন করেছো এমন? কান্না তো মনে মনেই জানা। সে বুঝতে পারলো যে আমি সব জেনে গিয়েছি। সে হয়তো ভেবেছে আমি আমার বন্ধুকে সব বলেছি এবং বন্ধুর সাথে আমার গার্লফ্রেন্ডের সকল সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এমন কিছুই করিনি। আমার গার্লফ্রেন্ড আমাকে ইচ্ছে মতো গালমন্দ করলো, যা আমার করার কথা ছিল তাকে। এক পর্যায়ে আমার মৃত্যু কামনা করলো। আমি নাকি ওর সম্পর্ক নষ্ট করে দিয়েছি, ওর জীবন নাকি নষ্ট করে দিয়েছি, আমি বেঁচে থাকলেও শান্তি পাবে না ইত্যাদি। শুধু এখানেই ক্ষান্ত না, সে আমার মায়ের সাথেও বেশ খারাপ আচরণ করেছে। ভাবেন তখন আমার উপর দিয়ে কি যাচ্ছে। 4 বছরের সেই স্মৃতিগুলো ভোলা, তার বেইমানি, বন্ধুর করা বেইমানি এবং পরিবার থেকে আসা চাপ বা বাজে কথা আমাকে মানসিকভাবে একদম ভেঙে দিয়েছিল। আমি আর এসব নিতে পারিনি। শুধু এতটুকু বলেছিলাম ওনাকে ভালো থাকবেন, আর কোনো বাক্য ব্যবহার করিনি। ফোনটাকে সাইলেন্ট করে আমি শোকেজের ড্রয়ারে ভরে রাখলাম এবং 4 দেয়ালের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেললাম। চাকরিতে জয়েন করার ঠিক 4 দিন আগে। আমার বাবা মা আমাকে অনেক বোঝায়, কিন্তু কোনো কাজ হয় না। ভিন্ন ভিন্ন নাম্বার থেকে তাকে কল করে, সে সকলকে গালমন্দ করে ব্লক করে দেয়। এভাবে 4 দেয়ালের ভিতর থাকলাম প্রায় 17 দিন। আর্মিতে আর জয়েন করা হলো না, চাকরির ইতি ওখানেই টেনে দিতে হলো। বাহিরের সূর্য দেখিনি 17 দিন নাগাদ। চলছিল জীবন কোনো রকম। বেঁচে থাকার তাগিদে শুধু দুবেলা অল্প কিছু খাওয়া হতো। ঘুমটা একদমই ছিল না, চোখের নিচে কালচে দাগ। 17 দিন পর নিজেকে কিছুটা স্বাভাবিক করার পর ভাবলাম, যা হয়েছে হয়েছে। এবার নিজেকে নিয়ে ফেসবুক পেজে কিছু লিখব এবং ইউটিউবে নিজেকে নিয়ে কিছু বলবো। কিন্তু কে বা জানতো আমার জীবনের আরেকটি ধাক্কা তখনও বাকি। যার উপরে বিশ্বাস করে রেখে আসছিলাম ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে, সেই ব্যক্তি 4টি বছর পর এমন অঘটন ঘটাবে তা কে বা জানতো। এতটাও নিচে তারা নামবে। আমার গার্লফ্রেন্ডের কাছে যে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম, সেটা সে আমার বন্ধুকে শেয়ার করে এবং আমার ফেসবুক আইডি বা আমার ইউটিউব আইডি সকল কিছু তারা পরিবর্তন করে ফেলে। যদিও তখন শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন লেখক হিসেবেই স্বীকৃতি পেয়েছিলাম, খুব একটা টেকনিক্যাল বিষয় বুঝতামও না। গ্রামগঞ্জে তখন এসবের খুব একটা কদর করা হতো না, মানুষ এত বিশ্বাসও করতো না। আমেরিকা থেকে ডলার আসে, সেটা কেই বা বিশ্বাস করে তখন। যা হোক, আমার আইডিগুলো তারা নিজের অধীনে নিয়ে নেয়, কারণ অ্যাক্সেস দেওয়া ছিল। তখন এত সিকিউরিটি ছিল না এখনকার মতো। তো 7 দিনের ভিতর হলেও সেগুলো নিজের করা যেত, কিন্তু সেটা অলরেডি 17 দিন পার হয়ে যায়। তাই আমি চাইলে ওর কোনো কিছু করতে পারিনি। এগুলোর জন্য ওদের অ্যাগেইনস্টে কোনো মামলা মোকদ্দমা করতে পারিনি, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। সেগুলোর তৎকালীন মূল্য অনেক টাকাই ছিল, বেশ কিছু লাখ টাকা। সেসব কিছু শেষ, সেগুলো আর আমার নেই। এত কিছুর পর আমি মানসিকভাবে অনেক ভেঙে যাই, কিন্তু অভাগার কপাল, অন্য মানুষের মতো ছিলাম না যে একটু ভেঙে গেলে কেউ পাশে এসে দাঁড়াবে এবং বলবে, যা হয়েছে বাদ দে, নতুন করে সবকিছু শুরু কর, তুই পারবি, আবারও উঠে দাঁড়া। এমন কোনো মোটিভেশনাল কথা আমি আমার জীবনে পাইনি। কে জানতো লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা যে ব্যক্তি দিয়ে থাকে, সে নিজেই কখনো এতটা ভেঙে পড়বে এবং একটু অনুপ্রেরণা পাওয়ার জন্য মুখিয়ে থাকবে সকলের মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, আমার পরিবারও তখন স্বার্থপরতার পরিচয় বহন করলো। যখন আমার ইউটিউব ক্যারিয়ারটা ধসে গেল, আমার ইনকামের একটা উৎস ধসে গেল, আমার চাকরিটা শেষ হয়ে গেল, তখন আমাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তারা আমাকে অমানবিক মানসিক অত্যাচার করে যায়।
এমনকি খেতে গেলেও দুবেলা খোঁটা শুনতে হতো। আমার উপার্জনের বেশ কিছু লাখ টাকা, প্রায় 20 লাখ টাকার মতো আমার বাবার অ্যাকাউন্টে ছিল। সেগুলোও আমি আর পেলাম না। না পেলাম অর্থ, আর না পেলাম কোনো মোটিভেশন। জীবনটা কেমন যেন হয়ে গিয়েছিল। মরতেও পারছিলাম না, আবার বাঁচতেও পারছিলাম না। যাক, এভাবেই চলছিল। খাবারের অনিয়ম করাই, পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার, বিভিন্ন চিন্তা ভাবনা, অনেক কিছুর কারণে মানসিক রোগ হতে আরম্ভ করে। বুকের বাঁ পাশে ছোট্ট একটা ফোঁটা, শ্বাসকষ্ট, অনেক কিছুই হতে আরম্ভ করে। রোগের পূজারি হয়ে গেছি, যেন রোগের বাসা আমার মধ্যে। আমি যে এখনো বেঁচে আছি এটাই অনেক। যা হোক, এভাবে চলতে থাকে। মাস 6 যেতে না যেতেই হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। রিসিভ করতে অপর পাশ থেকে অজোরে কান্না। এই কণ্ঠটা সেই চিরচেনা কণ্ঠ। এটা তো আমার গার্লফ্রেন্ডের কণ্ঠ। জিজ্ঞেস করলাম কি হয়েছে। অপর প্রান্ত থেকে শুনলাম আমার বন্ধু নাকি ওর সাথে দেখা করেছে এবং মিট করেছে, এবং তাকে ভোগ করে ছেড়ে দিয়েছে আর সকল জায়গা থেকে ব্লক করে দিয়েছে। ঠোঁটের কোন একটা মুচকি হাসি দিলাম। যদিও অন্যের কষ্টে কখনো হাসতে হয় না, কিন্তু এই মানুষের জন্য হাসাই যায়। সবাইকে আর নিলয় আহমেদ যে তার সকল কিছু দুর্বলতা মেনে তাকে ভালোবাসবে। আমার বন্ধু শুধু তাকে ইউজ করেছে আমার ক্যারিয়ারটার জন্যে, আর কোনো কিছুর জন্য না। আর এই মহিলাটা সত্যকারের ভালোবাসা রেখে একটা মিথ্যা অভিনয়ের ফাঁদে পা দেয়। যা হোক, তার সাথে কথা না বাড়িয়ে কথা সেখানেই টেনে দিই এবং নাম্বারটা ব্লক করে দিই। কারণ আমি কি করব এখন? আমার কাছে ফিরে আসতে চাইলে কি তাকে ফিরিয়ে নেওয়া যাবে? আমার পুরো জীবনটাই তো সে ধ্বংস করে দিয়েছে। যা হোক, এভাবেই চলতে থাকে। কালের ব্যবধানে সেই শক্তিশালী মানুষটা হয়ে ওঠে একদমই দুর্বল। বলছি আমার কথাই। সারাদিন কোনো রকম চলে। রাত হলে পুকুর পাড়ে এসে বসে থাকা হয়। একা একা নিজের সাথে ভিড় ভিড় করা হয়। আকাশের দিকে তাকিয়ে কখনো আকাশের তারা গোনা, কখনো চাঁদের সৌন্দর্যের প্রশংসা, কখনো নদীর পানি কিংবা পুকুরের পানির ঢেউ, তাদের সৌন্দর্য উপলব্ধি করা। এতেই যেন নিজের শান্তি সুখ খুঁজে নিয়েছি। অনেক কথা বলা মানুষ, কথা প্রেমী সেই আমিটা যেন নির্বাক হতে শুরু করে। প্রয়োজনে অপ্রয়োজনে কারোর সাথে আর কথা বলি না। পরিবারের কারোর সাথেও কথা হয় না। আশেপাশে কোনো জায়গায় আর কারোর সাথে কথা হয় না। একদম চুপ করে বসে থাকি, শুয়ে থাকি। এভাবে চলছিল জীবন।